ঠিক লিখি, এভাবে যদি তোমাকে লিখি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ওয়ান, তাহলে তুমি কি করবা? এই ফাংশনে এক্স এর ভ্যালু কত, ওয়ান বসাবা। আবার যদি বলি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল জিরো, তাহলে এটা কি মান করবে? আমার এক্স এর ভ্যালু জিরো। সো এক্স এর ভ্যালু যখন ওয়ান, এটা মিন করে কি হেড পাওয়া, আর এক্স এর ভ্যালু জিরো মানে মিন করে হেড না পাওয়া, মানে ফেলিওর। তাহলে এটা হচ্ছে জাস্ট বার্নৌলি এক্সপেরিমেন্ট। এখন যদি এই এক্সপেরিমেন্ট একাধিকবার করি, মানে একটা কয়েন যদি একবার টস না করে 10 বার টস করি, তখন সেটা হয়ে যাবে আমার বাইনোমিয়াল। তো বাইনোমিয়াল যদি হয়, তাহলে আমরা যদি বার্নৌলি বলি, যদি একবার টস করছি তাহলে কি ওয়ান আর জিরো, কিন্তু আমি যদি এই অনেকবার টস করি তখন আমার বাইনোমিয়াল হয়ে যাবে। আর বাইনোমিয়ালকে বলবো এক্স ইকুয়াল হচ্ছে আমার নাম্বার অফ সাকসেস বলবো, এক্স হয়ে যাবে আমার নাম্বার অফ সাকসেস। তাহলে এক্স ইকুয়াল যদি নাম্বার অফ সাকসেস হয়, তাহলে আমি যদি এইভাবে কোশ্চেনটা করি যে আমি একটা কয়েন 10 বার টস করব, তাহলে আমার এক্স কি হবে? আমি সাকসেসকে যদি বলি হেড পাওয়া, তাহলে হবে আমার এক্স ইকুয়াল কত, নাম্বার অফ হেড। তাহলে একটা কয়েন 10 বার টস করলে এক্স এক্স ইকুয়াল দাঁড়াবে কি আমার, যে নাম্বার অফ হেড, নাম্বার অফ হেড। আচ্ছা এখন আমাকে বলো যে এক্স এর ভ্যালু কি কি হতে পারে। যখন আমি বাইনোমিয়াল বার্নৌলি বলেছি, তখন কি হতে পারে? ওয়ান আর জিরো, মানে হেড পাইলে ওয়ান, হেড না পেলে জিরো। কিন্তু যখন আমি বাইনোমিয়ালে গেলাম, তখন বলেছি যে নাম্বার অফ হেড অথবা নাম্বার অফ সাকসেস। তাহলে তুমি যদি 10 বার কয়েন টস করো সাপোজ, তাহলে কতবার হেড পাবে বা আমরা পেতে পারি? যদি আমি 10 বার কয়েন টস করি, তাহলে এমন হতে পারে যে একবারও আমি হেড পেলাম না। এমন হতে পারে যে একবার শুধুমাত্র হেড পেলাম, বাকি 9 বার হেড পেলাম না। 2 বার আমি হেড পেলাম, 8 বার হেড পেলাম না। 3 বার হেড পেলাম, 4 বার পেলাম, এরকম কি 10 বারও পেতে পারি। হতে পারে না যে একবার হেড পেলাম না, আবার 10 বারে কি হেড পেলাম। তাহলে এক্স এর ভ্যালু কত হবে এখানে আমার? পসিবল ভ্যালু জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি, আপ টু 10, বা যতবার করবো ততবার। যদি আমি এন সংখ্যক বার করি, তাহলে এটা এন এর সমান হবে। তাহলে যখন এক্স এর ভ্যালু জিরো হবে, তখন মিন করবে কি মাত্র একবারও সাকসেস পাইনি। যখন ওয়ান, তার মানে কি একবার সাকসেস পেয়েছি। যখন টু, তার মানে 2 বার সাকসেস পেয়েছি। থ্রি মানে 3 বার। তাহলে বাইনোমিয়ালের ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এরকম, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল এক্স, এটা হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে এই ম্যাথমেটিক্যাল, এই যে ফর্মটা, এই ফর্মে এনটা হচ্ছে যে নাম্বার অফ ট্রায়াল, বা আমি ওই এক্সপেরিমেন্টটা কতবার করলাম সেটা। আর পিটা কি, পিটা হচ্ছে যে যদি এক্সপেরিমেন্টটা একবার করা হতো, তাহলে একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টের সাকসেস হওয়ার সম্ভাবনা, মানে একটা সিঙ্গেল ট্রায়ালে সাকসেস হওয়ার সম্ভাবনা হচ্ছে পি। আর এন হচ্ছে কি, এন সংখ্যকবার আমার ওই ট্রায়ালটা করা হয়েছে। তাহলে আমরা যদি একটু একটু ম্যাথমেটিক্যাল ফর্মটা লিখে রাখো সবাই। তা এইখানে তাইলে এন আর এক্স এর মধ্যে ডিফারেন্সটা কি একটু বলবেন? এনটা হচ্ছে কতবার করলাম, আর জি এই যে স্যার। এক্স যেটা, এই এক্সটা হচ্ছে যে ওই এন সংখ্যক বার করলে তার ভিতরে কতবার আমি সাকসেস পাবো সেটা। মানে এক্সটা হচ্ছে কতবার সাকসেস পেলাম, আর এনটা হচ্ছে কতবার ট্রায়ালটা করলাম। আচ্ছা আমি যদি, আমরা একটু যদি এক্সাম্পল দিই, হ্যাঁ মনে করো আহ
মনে করো আমাদের সহজ, আমাদের যদি একদম সহজ ভাবে চিন্তা করি, হ্যাঁ, মনে করো আমার কয়েন টস করলাম 2বার। তাহলে আমাকে বলো যে আমি যদি একটা কয়েন 2বার টস করি, তাহলে বাইনোমিয়ালের ক্ষেত্রে কি আমি বল এন কত এখানে, একটা কয়েন 2বার টস করা মানে এন ইকুয়াল 2। টু। আমরা বাইনোমিয়ালে পি কি বলেছি, বাইনোমিয়ালে পি বলেছি যে একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টে বা সিঙ্গেল ট্রায়ালে বার্নৌলির মতো, তখন সাকসেস হওয়ার সম্ভাবনাকে আমরা পি বলেছি। তাহলে একটা কয়েন যদি একবার টস করা হয়, তাহলে হেড পাওয়ার সম্ভাবনা কত? হাফ। হাফ। তাহলে আমার পি ইকুয়াল হাফ হচ্ছে কি আমার একটা সিঙ্গেল ট্রায়ালে সাকসেস হওয়ার সম্ভাবনা। তাহলে পি, তাহলে এন আর পি আমি পেলাম। এখন কোশ্চেন হচ্ছে, যদি একটা কয়েন 2বার টস করি, তাহলে একবার হেড পাবো তার সম্ভাবনা কত? মানে একবার সাকসেস পাবো, তার মানে কত? যদি আমি এন ইকুয়াল কি বলি, মানে এক্স ইকুয়াল বলি কি নাম্বার অফ হেড, নাম্বার অফ হেড, তাহলে আমরা আগের মতো করে কি বলতে পারি, এই এক্স এর ভ্যালু কি কি সম্ভব, মানে 0 মানে কি একবারও হেড পাবো না, 1 মানে কি একবার হেড পাবো, আর 2 মানে কি 2বারই হেড পাবো। তো আমি কোশ্চেন করেছি যে একবার হেড পাবো তার সমান কত, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কত হবে? 1। তাহলে আমি যদি ইকুয়েশনে বসাই যে 2c1.5 মানে হাফ মানে 0.5, তাহলে হাফ টু দি পাওয়ার 1, তারপরে 1 - 0.5 টু দি পাওয়ার 2 - 1। এটা কত আছে দেখো। মানে এইটা মিন করে কি, যে আমি যদি এক্স মানে একটা কয়েন 2বার টস করি, তাহলে একবার হেড পাবো তার সম্ভাবনা। এটা করলে হয়তো তোমার 0.5 আসবে। দেখো, আচ্ছা এখন আমি যদি তোমাকে কোশ্চেন করতাম যে একটা কয়েন যদি আমি 2বার টস করি, তাহলে 2বার হেড পাবো তার সম্ভাবনা কত, তাহলে সেটা মানে কি, যে প্রবাবিলিটি অফ 2বার হেড পাওয়া মানে এক্স ইকুয়াল 2। তাহলে কত আসবে? 2c2.5 টু দি পাওয়ার 2, 1 - 0.5 ফর 2 - 2। তার মানে এটা হচ্ছে 0.25। আমরা যতটুকু আলোচনা করলাম, তোমাকে যদি কোশ্চেন করা হয় যে একটা কয়েন 2বার টস করলে কমপক্ষে একবার হেড আসবে, বের করো, তাহলে আমরা কি লিখবো বা কিভাবে করব, বাইনোমিয়াল দিয়ে, এই ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়ে। আর ওই যে 2c1 0.5 টু দি পাওয়ার 1, 1.5 টু দি পাওয়ার 2। আচ্ছা, হ্যাঁ ঠিক, আমি তার একটু, আমি একটু বলি, যদি এরকম ভাবে বলি যে কমপক্ষে একবার হেড আসবে মানে হচ্ছে আমার এক্স এর ভ্যালু কত হবে, 1 হতে পারে, 2 হতে পারে। মানে কমপক্ষে একবার হেড মানে কি, যদি এক্স, এক্স মানে কি আমার হেড, নাম্বার অফ হেড, তাহলে এক্স এর ভ্যালু গ্রেটার ইকুয়াল 1 মানে মিন করে যে কমপক্ষে একবার হেড। তাহলে এটা ইকুয়াল এরকম না, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 2। একের চেয়ে বেশি মানে একবারের চেয়ে বেশি হেড আসবে, তাহলে একটা আসতে পারে, 2টা আসতে পারে। তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 0.5, আর এটা 0.25, যোগ করলে আমার
7 5। হ্যাঁ। হ্যাঁ, যখন তুমি বাইনোমিয়াল করবা তাহলে এক্স এর ভ্যালু কি হবে? অলওয়েজ 0 থেকে n পর্যন্ত। 1 to n। মানে ব্যাপারটা হচ্ছে এক্স হচ্ছে কি নাম্বার অফ সাকসেস। তাহলে যদি এন সংখ্যক বার তুমি যদি ট্রায়ালটা করো, তাহলে সাকসেস কি হতে হবে? 0 থেকে n সংখ্যক বার হতে পারবে। আচ্ছা, আমরা যদি এটা বুঝতে পারি, একটা বইয়ের একটা ম্যাথ আছে, দেখো এটা পারো কিনা। আচ্ছা, আমরা বলার চেষ্টা করলাম এরকম যে তোমার মানে যারা ড্রিলিং কোম্পানি, যারা অয়েল সার্চ করে, তো তারা বিভিন্ন লোকেশনে কি করে তোমার ড্রিল করে এবং দেখে সেখানে আসলে অয়েলের কোনো সোর্স আছে কিনা। তো এখন র্যান্ডমলি যদি কোনো একটা লোকেশনে ড্রিল করে, তাহলে সেখানে কি হতে পারে? ড্রিল করলে হয় সেখানে কি হয়, তারা সাকসেস হতে পারে, ফেল হতে পারে, তাই না? যে কোনো জায়গায় ড্রিল করলে হয় কি হবে, সেখানে অয়েল পাবে অথবা পাবে না। তাহলে আমরা বলেছি যে কোনো যদি এক্সপেরিমেন্টে যদি দুইটা ইভেন্ট থাকে, তাহলে সেটাকে বলি বার্নলি। আর ওই এক্সপেরিমেন্ট যদি অনেকবার করে, তাহলে সেটা হয়ে যায় বাইনোমিয়াল। বলছে যে যে কোনো একটা লোকেশনে যদি আমরা এই কাজটা করি, সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনা কত? 25%। মানে তার মানে কি, যদি তুমি একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট করো, যে কোনো একটা যদি তুমি যদি এখানে ড্রিল করো, তাহলে তোমার সাকসেসের সম্ভাবনা কত? 25%। তাহলে আমরা বলতে পারি পি ইকুয়াল কত আমার? 0.25। পি ইকুয়াল 0.25। এখন কোশ্চেন হচ্ছে যদি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ড্রিলার ড্রিলস 10 লোকেশনস অ্যান্ড ফাইন্ডস ওয়ান সাকসেস। এক নম্বর প্রবলেম কি বলেছে? যদি একজন একজন ড্রিলার, সে যদি 10টা লোকেশনে ড্রিল করে, তাহলে এন ইকুয়াল কত? 10। 10টা লোকেশনে যদি ড্রিল করে, তাহলে সে একটা সাকসেস পাবে, তার সমান কত? তাহলে খেয়াল কর, এন ইকুয়াল 10, পি ইকুয়াল কত? 0.25। আমি যদি বলি যে এক্স ইকুয়াল, এভাবে বলি এক্স ইকুয়াল নাম্বার অফ সাকসেস, এক্স ইকুয়াল যদি বলি যে ড্রিল করলে সাকসেস পাবে তার সংখ্যা, তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে? যদি 10 বার ড্রিল করে, তাহলে কি একবারও সাকসেস না পেতে পারে, একবার পেতে পারে, 2বার, এরকম করে কি তোমার 10 বার সাকসেস পাবে। তাহলে কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড ওয়ান সাকসেস, মানে একটা সাকসেস পাবে তার সম্ভাবনা বের করো। তাহলে এটা কি এটা মিন করে না যে প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে নাম্বার অফ সাকসেস, তাহলে এক্স এর ভ্যালু হবে 1। তাহলে এটা কত হবে? এন সি এক্স, মানে এন হচ্ছে 10, সি 1, তারপর পি টু দি পাওয়ার এক্স মানে 0.25 টু দি পাওয়ার এক্স। এক্স এর ভ্যালু কত? 1। তারপর 1 মাইনাস 0.25 টু দি পাওয়ার এন মাইনাস এক্স, 10 - 1। তাহলে এইটা করলে যে মানটাই আসবে সেটাকে বলবো যে 10 বার ড্রিল করলে একবার সাকসেস পাবে তার সম্ভাবনা। আচ্ছা, আমরা এটাকে বুঝতে পেরেছি। হ্যাঁ, যদি হ্যাঁ এক্স্যাক্টলি যদি অ্যাটলিস্ট ওয়ান বলতো, তার মানে কি একটা সাকসেস পেতে পারবে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং কি একদম 10 পর্যন্ত। আচ্ছা, খেয়াল করো তোমার কোশ্চেনটা সলভ করি আমরা। আমি বললাম যে অ্যাটলিস্ট
আচ্ছা, এটা দরকার নেই, এটা আসলে অন্য ডিস্ট্রিবিউশনের ম্যাথ। আমি যদি তোমার কোশ্চেনটা সলভ করি যে অ্যাট লিস্ট ফাইন্ড, জাস্ট অ্যাট লিস্ট শব্দটা ইউজ করে দিলাম, যে অ্যাট লিস্ট ওয়ান সাকসেস। জাস্ট আমি যদি এতটুকু শুধু বাড়তে দেই, তাহলে আমার কি হয়ে যাবে, আমার প্রবলেমটা ভিন্ন রকম হয়ে যাবে। তাহলে আমরা বের করতে চাই যে কমপক্ষে একটা সাকসেস, তার মানে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল ওয়ান। তখন কি হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কত তোমার, ওয়ান হতে পারে, তারপর তুমি যেটা বলো যে টু হতে পারে, এক্স ইকুয়াল টু হতে পারে, এরকম করে করে আমার কি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টেনও হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি, যে কোশ্চেনে করেছিলাম যে এতগুলো সাম করা কি, মানে এতগুলো আলাদা প্রবাবিলিটি বের করে তারপরে যোগ করা কি অনেক সময় ভুল হতে পারে বা সময় সাপেক্ষ, আমরা কি ভিন্ন রকম ভাবে এটা সলভ করতে পারি কিনা। এক্স্যাক্টলি, কারণ আমার যদি এক্স এর ভ্যালু 0 থেকে 10, তাহলে কি এই জিরো হওয়ার সম্ভাবনা, ওয়ান হওয়ার সম্ভাবনা, এই সবগুলো যোগ করলে কত হবে, ওয়ান হবে। এক্স্যাক্ট তুমি যেটা বলেছো, যে গুড পয়েন্ট, যে আমরা যদি এক্স ইকুয়াল জিরো বলি, মানে জিরো হওয়ার সম্ভাবনা প্লাস এক্স ইকুয়াল ওয়ান হওয়ার সম্ভাবনা, এরকম করে করে আমার প্লাস একদম 10 পর্যন্ত সবগুলো সম্ভাবনা যদি আমি যোগ করি, তাহলে সেটা হবে আমার ওয়ান। তো আমি যদি এই এই কোয়ান্টিটিকে আমি যদি ডান পাশে নিয়ে যাই, এই কোয়ান্টিটিকে, তাহলে এক থেকে যদি এটা বিয়োগ করে দেই, এক্স ইকুয়াল জিরো, সেটি আলটিমেটলি কি হবে আমার এইটাকে যোগ করা মিন করে। সো আমরা এই এতগুলো আমরা ক্যালকুলেশন না করে, আমি যদি জাস্ট এক থেকে এটা বের করে দিতাম, বিয়োগ করে দিই, তাহলে জাস্ট একটা প্রবাবিলিটি বের করলে আমার হয়ে যাবে। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি? তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করো, মানে না বুঝে চুপ করে বসে থাকার চেয়ে কোশ্চেন করা উত্তম। স্যার এইটা একটু আবার বলবেন, এই যে বিয়োগ করার ব্যাপারটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। মানে আমরা জানি প্রবাবিলিটি সবসময় কি হয়, ওয়ান হয়, মানে সবগুলো প্রবাবিলিটি যোগ করলে ওয়ান হয়। আমার এক্স হচ্ছে যে আমি মানে ড্রিল করব 10 বার, তো সেই 10 বার ড্রিল করলে আমার আমি একবার মানে 0 বার সাকসেস পেতে পারি, একবার পেতে পারি, এরকম করে আমি 10 বার পেতে পারি, 10 বার। তাহলে এই সবগুলো এক্স এর ভ্যালু যোগ করলে কত হবে, প্রবাবিলিটি এক্স এর সবগুলো ভ্যালুর প্রবাবিলিটি যোগ করলে ওয়ান হবে। তো মানে জিরো হওয়ার সম্ভাবনা, ওয়ান আসার সম্ভাবনা, টু আসার সম্ভাবনা এবং 10 আসার সম্ভাবনা সবগুলো যোগ করলে আমার এক হবে। তো আমি যদি খেয়াল করো, এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই সবগুলোর যোগ করলে যদি আমার ওয়ান হয়, সবগুলো মিলে আমার ওয়ান, তাহলে আমি যদি পুরোটা থেকে যদি এতটুকু বিয়োগ দিয়ে দিই, এইটা বিয়োগ দিই, তাহলে কি থাকবে, আর এইটা থাকবে না। আমার এখান থেকে এই পুরোটা হচ্ছে আমার ওয়ান, তাহলে ওয়ান থেকে আমি যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, আমার এতটুকু পেয়ে যাব, ঠিক আছে। আপনি বলেছে আচ্ছা, যে 0 থেকে 10 পর্যন্ত এই সবগুলোর প্রবাবিলিটি যোগ করলে ওয়ান হবে, তাহলে এই ওয়ান থেকে যদি জিরো হওয়ার সম্ভাবনাটা বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, সেটাই আমার বাকিগুলো প্রবাবিলিটি যোগফল চলে আসবে।
তো এটা গেল বাইনোমিয়ালের ম্যাথ। তোমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনে আমার কোশ্চেন আছে কিনা? তোমাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বুঝতে পেরেছিলা? নর্মাল ডিস্ট্রিবিউশন স্যার ওইটা একটু আরেকবার দেখাইলে ভালো হতো। আর স্যার এটা কি সবসময় এরকম পয়েন্ট টসের মতোই থাকবে, হুম, সবসময় মানে অন্য কোনো কিছু থাকতে পারে না? যেমন মানে কোন জিনিসটা কি, পি এর মান, এন এর মান, নাকি মানে টোটাল, মানে কোন? স্যার ছক্কা যদি থাকে। ও হ্যাঁ, মানে আমরা তো বলেছি যে ছক্কা যদি তুমি একটা এক্সপেরিমেন্ট ধরো, তো ছক্কায় তো আসলে কয়টা আসে আউটকাম? 6টা। তাহলে ওটাকে তো আমি তো বাইনোমিয়াল বা বার্নোলিতে নিতে পারবো না। বাইনোমিয়ালে বাইনোমিয়াল কখন হয়? আগে চিন্তা করতে হবে এইটা আগে বার্নলি কিনা। যদি বার্নলি হয়, তাহলে বার্নলিটা যদি অনেকবার হয় তাহলে সেটা বাইনোমিয়াল। মনে করো তুমি যদি এভাবে চিন্তা করো, আমরা বলেছি বার্নলি মানে কি, একটা এক্সপেরিমেন্ট করো, 2টা আউটকাম থাকবে। এই বার্নলিটা যদি একাধিকবার হয় তাহলে কি, বাইনোমিয়াল। এখন তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো, তাহলে ছক্কায় আউটকাম কটা, 6টা। তাহলে এটাকে বার্নলি বলার কোনো সুযোগ নাই। এখন তুমি যদি এভাবে ডিফাইন করো যে তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, তাহলে এই ছক্কা নিক্ষেপ করলে তুমি যদি 6 পাও, তাহলে হচ্ছে তুমি বলবো যে না, 6 পেলে আমি সাকসেস বলবো। আর 6 বাদে যদি বাকি যেগুলো আছে, যে 1 2 3 4 5, এটা যে কোনো একটা আসলে বলবো আমি ফেলিওর। তাহলে কি হবে, আলটিমেটলি তুমি একটা ছক্কা নিক্ষেপ করলে যাই আসুক না কেন, তুমি ডিভাইড করে ফেললা কি 2টা ক্যাটাগরিতে, হয় 6 পেলাম, নাহলে 6 পেলাম না। তাহলে এভাবে যদি ডিফাইন করো, যদি যে কোনো কিছু যদি 2টা ভাগে ভাগ করা যায়, তাহলে আমি সেটাকে বার্নলি বলতে পারি। আর এই বার্নলি যদি অনেকবার হয়, তখন বাইনোমিয়াল হবে। মানে আমি কি বোঝাতে পারছি? Yes, sir. মনে করো যদি একজন ছাত্র যদি তোমার পরীক্ষায় পরীক্ষা মানে পরীক্ষা দেয়, মনে করো 10টা কোর্সে পরীক্ষা দেয়, তাই প্রতিটা কোর্সে সে কি হবে, পাস অথবা ফেল যদি ভাবে ডিফাইন করো, তাহলে প্রতিটা কোর্সের জন্য কি একটা বার্নলি। এবং পরীক্ষায় পাস করার যদি একটা প্রবাবিলিটি তুমি জানো, তাহলে এই সবগুলো কোর্স মিলে কি হয়ে যাবে, তোমার একটা বাইনোমিয়াল হয়ে যাবে। আচ্ছা ওকে, আমরা যদি নর্মালে যাই, আসলে এই প্রবাবিলিটির যে ডিস্ট্রিবিউশন, এটা আসলে অনেকগুলো আছে। মানে আমরা আসলে মাত্র 2টা শিখতেছি, বাইনোমিয়াল এবং নর্মাল। এই 2টাই সবথেকে বেশি ইউজ করা হয়, কিন্তু এর বাইরে অনেক ডিস্ট্রিবিউশন আছে, অনেকগুলো, মানে এটা অসংখ্য আছে। তো আমরা তো সবগুলো কভার করিনি। তো এক একটা সিচুয়েশন বা একটা অবস্থা ভেদে আমরা এক একটা ডিস্ট্রিবিউশন ইউজ করি। বাট আমাদের এত ডিটেলে যাওয়ার সুযোগ নেই বলে হচ্ছে আমরা শুধু বাইনোমিয়াল এবং নর্মালে গেলাম। তো যখন তুমি যখন রিয়েল লাইফে কাজ করবা, যদি এরকম সিচুয়েশন পাও, তাহলে তুমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করবা, নাহলে হয়তো যদি অন্যগুলো অ্যাপ্লাই করতে হয় তাহলে সেগুলো তোমাকে শিখতে হবে। আচ্ছা আমি তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনে যাই। আমরা জানি আমরা যদি হিস্টোগ্রাম করি, বলেছিলাম আমরা যদি এরকম একটা শেপ পাই অথবা স্কিউনেস কার্টোসিস থেকে, তাহলে এই শেপটাকে আমরা কি বলেছি বলো তো একটু? নর্মাল শেপ বলেছিলাম, তাই না? এই সেটাকে বলেছে নর্মাল শেপ বা বেল শেপ। তাহলে মনে করো এই শেপটা তৈরি হলো একটা ফাংশন দিয়ে, f(x). তাহলে এক্স একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের ফাংশনাল ফর্ম থেকে এরকম একটা শেপ পাওয়া গেল বা একটা কার্ভ পাওয়া গেল, ঠিক আছে? তাহলে আমরা জানি এই শেপের মিন কোথায়, এখানে মিন এখানে, আর তারা কি একটা ভেরিয়েন্স আছে, সিগমা স্কোয়ার। এখন মনে করো আমি যদি এই গ্রাফটা আবার ড্র করি তোমাদের বোঝার সুবিধার জন্য। মনে করো একটা আমি এক্স বললাম, যে এক্স এর মিন হচ্ছে আমার সাপোজ যে মিউ ইকুয়াল হচ্ছে আমার 10, আর এটা হচ্ছে আমার f(x). তো আমরা তো ক্যালকুলাস পড়ে আসছি বা আমরা ক্যালকুলাস পড়ি, ইন্টিগ্রেশন পড়েছি, তাই না? তো তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এক্স একটা ভেরিয়েবল যার মিন হচ্ছে 10, আর তার ফাংশনাল ফর্ম থেকে এরকমটা শেপ পাওয়া গেল, তাহলে এক্স এর ভ্যালু 15 থেকে বেশি হবে তার সম্ভাবনা কত? তাহলে আমরা কিভাবে করব? আমরা যে এখানে 10 হয়, তার মানে কি এখানে তো 15 আছে, তো আমরা কি চাই?
15 থেকে বেশি, তাই না? তখন কি আমরা এই এরিয়াটা চাই? তাহলে কি আমরা এভাবে করি না যে এদিকে কত আমরা জানি না, এটা এদিকে কত ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। তাহলে আমি যদি এই ফাংশনাল ফর্মকে আমি যদি ইন্টিগ্রেট করি 15 থেকে ইনফিনিটিতে, এফ অফ এক্স ডি অফ এক্স, তাহলে আমাকে কি করবে? আমাকে এই প্রবাবিলিটি এই জায়গাটার মান দিয়ে দেবে। তাহলে এটাই কি আমার 15 থেকে বেশি হবে তার সম্ভাবনা। আবার আমরা যদি এভাবে চিন্তা করি যে এক্স এর ভ্যালু সাপোজ যদি 8-এর চেয়ে কম হবে তার সম্ভাবনা কত? তাহলে এখানে যদি 10 হয়, তাহলে 8 কোথায়? এখানে আছে হয়তো। তাহলে 8-এর থেকে কম মানে কি? এই এরিয়াটা বোঝায়। তাহলে আমরা যদি এভাবে ইন্টিগ্রেট করি যে মাইনাস ইনফিনিটি থেকে যদি 8-এ ইন্টিগ্রেট করি, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাই কি আমার 8-এর থেকে কম হবে তার সম্ভাবনা। তাহলে আমাদের শুধুমাত্র কি আমাদের রেঞ্জটা পাই, তাহলে রেঞ্জ পেলে এই রেঞ্জে ইন্টিগ্রেট করলে আমার কি হবে? মানটা চলে আসবে। তাহলে স্যার আমার 8-এর সমান এবং 8-এর থেকে কম যদি হয় তাহলে? একই কথা, আমি এটা বলতেছি, এটা হচ্ছে লেস দ্যান 8। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস জিনিস, তো এটা হচ্ছে দেখো আমরা বলেছি কি যে কম হলে এরকম, তাই না? আচ্ছা যদি তোমাকে মানে এখানে আমরা আবার বলার চেষ্টা করি, এখানে আমরা প্রবাবিলিটি বের করতেছি কি ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন করে একটা এরিয়া বের করতেছি, ওই এরিয়ার মানটাই বলছি আমি প্রবাবিলিটি। এখন যদি তোমাকে বলা হয় যে এটা এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে মিন হচ্ছে 10, তাহলে এক্স্যাক্টলি এক্স এর ভ্যালু 8 হবে তার সম্ভাবনা কত? তার মানে কি এক্স্যাক্টলি 8 হবে মানে কি এক্স এর ভ্যালু এখানে 8, তার মানে কি এক্স্যাক্টলি 8 মানে কি একটা লাইন, তাই না? তাহলে যদি তুমি এভাবে ইন্টিগ্রেট করো, এইটা এটা তো একটা লাইন, তো লাইনে কি কোনো এরিয়া আছে? এরিয়া নেই। আমি যদি এভাবে ইন্টিগ্রেট করি যে -8, সরি +8 থেকে 8-এর ভিতরে, মানে লোয়ার লিমিটও 8 আপার লিমিটও 8, তাহলে কি হয়ে যাবে? এটা ইন্টিগ্রেট করলে কি হবে? 0 হয়ে যাবে। এই জন্য স্পেসিফিক একটা ভ্যালুতে, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের স্পেসিফিক একটা ভ্যালুতে তোমার কি ইন্টিগ্রেট করলে এটা 0 হয়, মানে কোনো প্রবাবিলিটি পাওয়া যায় না। তো এই জন্য লেস দেন আর লেসার ইকুয়াল সেম। তুমি যদি লেস দেন 8 বলো, এইটা যা মিন করবে লেস আর ইকুয়াল 8 সেম মিন করবে, অথবা গ্রেটার দেন 15 আর গ্রেটার অর ইকুয়াল 15 সমান। তাহলে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশনাল ফর্মটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 1/√2/2 পাই সিগমা স্কোয়ার e⁻হাফ সিগমা স্কোয়ার, সরি এক্স মাইনাস মিউ তার হোল স্কোয়ার। তার মানে আমি যদি এই ফাংশনাল ফর্মকে জাস্ট ইন্টিগ্রেট করি, তাহলে আমার কি হবে? মানটা চলে আসবে, আর কিছুই না জাস্ট। কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে যে এই ফাংশনাল ফর্মটা একটু কমপ্লেক্স হতে এইটা ইন্টিগ্রেট করা অনেক অনেক কঠিন, অনেক কঠিন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এইটাকে একটা আর একটা নর্মালে রূপান্তর করব। তো ওই নর্মালের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নর্মাল, স্ট্যান্ডার্ড নর্মাল, ঠিক আছে। স্ট্যান্ডার্ড নর্মাল। তো স্ট্যান্ডার্ড নর্মালের, তো সবাই একটা মিনিট জাস্ট একটু ওয়েট করো, হ্যাঁ।
ওকে, তো আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড নর্মাল। সো স্ট্যান্ডার্ড নর্মালকে প্রকাশ করে জেড দিয়ে। তো আমরা এফ অফ জেড কে লিখবো এরকম যে স্ট্যান্ডার্ড নর্মাল হচ্ছে এমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন জিরো, ভ্যারিয়েন্স ওয়ান। তার মানে এই মিউর ভ্যালু জিরো আর এই সিগমা স্কোয়ার ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এটা দাঁড়াবে এরকম, 1/√ওভার টোয়াইস পাই e⁻ মাইনাস মাইনাস হাফ জেড স্কোয়ার। এইটা কি হলো, আরেকটু তুলনামূলক সহজ হয়ে গেল, এবং এটাকে ইন্টিগ্রেট করা কি তুলনামূলক আরেকটু সহজ হবে। এখন যেটা হয়েছে যে আসলে এই স্ট্যান্ডার্ড নর্মালের যে ইন্টিগ্রেট করলে মানগুলো কেমন হবে, সেই ইন্টিগ্রেট করে মানগুলো টেবিলে দেয়া আছে। সো তাহলে আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশন ম্যাথ করব, আমরা কি করব, এই নর্মাল থেকে স্ট্যান্ডার্ড নর্মালে যাব, গিয়ে আমাদের যে টেবিলে মানগুলো দেয়া আছে সেই টেবিলে মানগুলো ব্যবহার করে আমরা ম্যাথ সলভ করব। ওকে, তাহলে এখন একটা কোশ্চেন হচ্ছে যে আমরা যখন টেবিলের ভ্যালুগুলো ব্যবহার করব, সেখানে ওদের ইন্টিগ্রেশনের একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে ওরা ওরা যে স্ট্যান্ডার্ড নর্মালের ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো দিয়েছে সেগুলো এরকম যে মিন যেহেতু জিরো, তাহলে কি আমরা আমরা জানি কি ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, এবং এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড নর্মালের আমার ফাংশনাল ফর্মের গ্রাফ এফ অফ জেড। ওরা যেটা করেছে, টেবিলে যতগুলো ইন্টিগ্রেশনের ভ্যালু দিয়েছে সবগুলো ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট ধরেছে এখান থেকে। মানে সবগুলো ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে। তার মানে তুমি যদি খেয়াল করো, এটা যদি জেড হয়, তো জেড এর ভ্যালু যদি টু পাও, তার মানে কি এখানে, তাই না? তাহলে টেবিলের থেকে যদি তুমি জেড ইকুয়াল টু এর জন্য মান বের করো বা ইন্টিগ্রেশনের মানটা নেও, সেটা আলটিমেটলি কি মিন করে, যে ওরা এফ অফ জেড কে ইন্টিগ্রেট করেছে কি মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত। তার মানে ওরা কি এই এরিয়াটা পেয়েছে। ওইখান থেকে আমি যদি ওই মানটা নেই, সেটা মিন করবে কি মাইনাস ইনফিনিটি থেকে টু এর মান। তার মানে প্রবাবিলিটি অফ জেড লেস দেন টু, এটা কি হবে, যদি আমি টেবিল থেকে জেড ইকুয়াল টু এর মান নেই, তাহলে সেটা হবে আমার, এটা মিন করবে। আবার যদি এরকম হয়, মনে করো তুমি জেড এর ভ্যালু যদি পাও, যেহেতু এটা মাঝখানে জিরো, তার ডান দিকে কি পজিটিভ, বাম দিকে নেগেটিভ। যদি তোমাকে বের করতে বলে জেড লেস দেন -1.5, তার মানে কি হয়তো -1.5 এখানে আছে, -1.5, তাহলে কি হবে আমার কি এই যে এরিয়াটা, আমার এই যে এরিয়াটা সেটাই হচ্ছে কি -1.5 থেকে ছোট এরিয়া। তাহলে টেবিল থেকে -1.5 এর প্রবাবিলিটি নিলেই হয়ে যাবে। এখন আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি যে তুমি বের করতে চাও যে প্রবাবিলিটি অফ জেড লেস গ্রেটার দেন টু, তুমি বের করতে চাও প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন টু, তাহলে টেবিলের মান আমরা কিভাবে ইউজ করতে পারি? আমি এটা সলভ করবো টেবিলের ভ্যালু থেকে। মানে এটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল, এরকম না যে আমি এফ অফ জেড কে ইন্টিগ্রেট করবো টু থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু আমি জানি আমার টেবিলে যে ভ্যালুগুলো দেয়া আছে ওই টেবিলের ভ্যালুগুলোর প্রত্যেকটা ইন্টিগ্রেশনের মানের লোয়ার লিমিট হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা এটা কিভাবে করবো? তাহলে এটা 1 - p z < 2 যদি করি। এক্স্যাক্টলি, মানে আমার এই পুরো এরিয়াটা কত আমার ওয়ান। 1। তো সেখান থেকে আমি যদি এতটুকু বিয়োগ করে দিই, এতটুকু বিয়োগ করলে কি আমার এটা চলে আসবে না? আমি তো এটাই চাই। তাহলে আমার পুরোটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান থেকে তুমি যেটা বলেছো, যদি ওয়ান থেকে আমি যদি জেড লেস দেন টু এটা বিয়োগ করি, তাহলে চলে আসবে। সবাই বুঝতে পেরেছি? আমি তোমাদের একটু টেবিলটা দেখাই। টেবিলটা তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে কোশ্চেনে, আর তোমাদের আমি ক্লাসরুম দিয়ে রাখবো, তোমরা
টেবিলটা প্রিন্ট করে পরীক্ষা হলে নিয়ে যাবা, যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তোমাদের ওই টেবিল ইউজ করতে হবে না। আর যদি ইনকেস কোশ্চেনে টেবিল দেওয়া না থাকে, তোমরা ওই টেবিলগুলো ইউজ করবে। স্যার তাহলে আমার এক্সামে কি এরকম টেবিল অ্যালাউ করবে? আহ, না না, আমার কথা হচ্ছে আই থিঙ্ক 100% শিওর যে তোমার আহ, এই টেবিলগুলো পরীক্ষার কোশ্চেন হতে অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে। এখন যদি ইনকেস কোনো কারণে অ্যাটাচমেন্ট হিসেবে আসলো না, হ্যাঁ, ভুল হয়তো দেওয়া হলো না, বাট পরীক্ষা হলে তোমার এটা লাগবে। তখন যদি তোমরা যদি প্রিন্ট করে যদি তোমাদের সাথে রাখো, সাথে বলতে যে তোমাদের ব্যাগে যদি থাকে, তখন যদি তোমাদের পরীক্ষার যে ডিউটিরত যে টিচার থাকবেন তাকে যদি বলো যে আমাদের এই পরীক্ষার জন্য হচ্ছে আমাদের এই টেবিলগুলো লাগবে, বাট এই টেবিলগুলো কোশ্চেনে দেওয়া নেই, তো ডেফিনেট উনি তখন অ্যালাউ করবেন। হ্যাঁ, আশা করি। আচ্ছা দেখো, তাহলে জেড টেবিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি পজিটিভ মানের জন্য, একটা নেগেটিভ মানের জন্য। তো এই টেবিলটা দেখতে এরকম, এই টেবিলের এগুলো কি আমার জেড এর ভ্যালু, মানে এই যে ভ্যালুগুলো এগুলো সব জেড এর ভ্যালু। আর এগুলো হচ্ছে কি জেড এর সাথে ইনক্রিমেন্ট, মানে বাড়তি, মানে কতটুকু সামনে বাড়লো। আর এই মাঝখানে যত মান এগুলো প্রবাবিলিটি। তাহলে আমি যদি তোমাদের একটু সহজ করে বুঝাই প্রথমটা, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি যদি তোমাদেরকে একটু বলি যে এইখানে এই যে 0.5, এটা কি প্রবাবিলিটি। তাহলে 0.5 প্রবাবিলিটি কোন জেড এর জন্য? জেড এর ভ্যালু যদি 0 হয় তখন এটা কত? 0.5040। এটা কার জন্য? যখন জেড এর ভ্যালু 0 ছিল, এর সাথে কি আরো 0.01 বাড়ছে, তার মানে কত? এটা 0.01 এর জন্য। যখন জেড এর ভ্যালু 0.01, তখন এটা হচ্ছে প্রবাবিলিটি। যদি আমি এই প্রবাবিলিটি বলি, তাহলে এটা কার জন্য? যখন জেড এর ভ্যালু 0.8, তার সাথে আরো কত বাড়ছে? 0.02। মানে এই সেলটা কত, এরকম না? তার মানে জেড এর ভ্যালু কত? যখন জেড এর ভ্যালু হচ্ছে আমার 0.82, তখন প্রবাবিলিটি হচ্ছে পয়েন্ট এইটা 7939। যদি আমি বলি এইটা, এটা কত? যদি জেড জেড এর ভ্যালু হয় কত 1.6, তার সাথে আরো 0.05, মানে 1.65। তাহলে ঠিক সেম ভাবে হচ্ছে আমার কি এরকম একটা টেবিল থাকবে, সেটা নেগেটিভ ভ্যালুর জন্য। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাদেরকে একটু একটা ম্যাথ সলভ করে দিই। স্যার জেড এর ভ্যালু দেওয়া থাকবে। হ্যাঁ স্যার, 0.8 দেওয়া থাকলে সেক্ষেত্রে। আচ্ছা, আমরা একটা ম্যাথ সলভ করলে বুঝতে পারবো, হ্যাঁ। ও আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস মনে হয় বলিনি, যে আমরা নর্মাল থেকে যখন স্ট্যান্ডার্ড নর্মালে যাব, মানে নর্মাল থেকে স্ট্যান্ডার্ড নর্মালে যাওয়ার উপায়টা হচ্ছে, জেড এ রূপান্তর করার উপায়টা হচ্ছে এক্স থেকে তার মিনটা বিয়োগ করবা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা দিয়ে ভাগ করবা। যদি মিন বিয়োগ করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করি, তাহলে সেটা জেড এ রূপান্তর হয়ে যাবে। তো আমি একটা ম্যাথ নিয়ে আসি।
আচ্ছা, দেখতে পাচ্ছ? যদি আমি এরকম একটা ম্যাথ সলভ করি আমরা, হ্যাঁ, খেয়াল করে আমরা বলেছি যে তুমি একটা ব্রিজ ডিজাইন করবে, ঠিক আছে? ওই ব্রিজের লোড ডিস্ট্রিবিউশনে তুমি কাজ করতেছো। যে যদি তুমি এভাবে চিন্তা করতে পারো যে ওই ব্রিজ যতটুকু লোড নিতে পারে, এই লোডের ডিস্ট্রিবিউশন যদি নর্মাল হয়, উইথ মিন যদি হয় 800, হ্যাঁ, কিলো নিউটন পার মিটার, ওকে। তাহলে আমরা তো এটাকে এভাবে বলি যে তোমার যে মিন মিউকাল হচ্ছে আমার 800, মানে ব্রিজের লোডের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে আমার এর নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, উইথ মিউ হচ্ছে আমার 800, আর তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা ইকুয়াল হচ্ছে 50। তাহলে তোমাকে বলা হলো যে তুমি একটা সুইটেবল টেকনিক ফলো করে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, যে আমরা যদি র্যান্ডমলি একটা লোড যদি নেই, ওকে, ব্রিজের, মানে সরি আমি উল্টো বলেছি, মানে আমরা যদি ওই ব্রিজের যে কোনো একটা জায়গা যদি আমি র্যান্ডমলি চুজ করি বা সিলেক্ট করি, তাহলে সেইটার যে লোডটা নিবে, সেই লোডের পরিমাণটা 750-এর চেয়ে কম হবে, তার সম্ভাবনা কত? মানে আমি যদি পুরো জিনিসটা এক্সপ্লেইন করি, যে তুমি একটা ব্রিজ ডিজাইন করবা, সেই ব্রিজের যে লোড ক্যাপাসিটি, এটা কিন্তু ব্রিজের সব জায়গায় কি হবে, একই রকম হবে। মানে তুমি যে প্রতিটা পিলারে কি হবে, হয়তো লোড কি দেবে, প্রতিটা সেকশন প্রতিটা জায়গায় কি তোমার একই রকম না হতে পারে, ঠিক আছে? তো এটা একটা ডিস্ট্রিবিউশন থাকতে পারে, কোথাও বেশি বেশি কোথাও কোথাও কম। তো একটা মিনিমাম থাকবে বা একটা ম্যাক্সিমাম থাকবে বা একটা অ্যাভারেজ থাকবে। তো এই ডিস্ট্রিবিউশনটা ফলো করে নর্মাল, যার মিন হচ্ছে 800 আর ভেরিয়েশন হচ্ছে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার 50। তাহলে তুমি যদি র্যান্ডমলি ব্রিজের একটা সেকশন যদি চুজ করো, তাহলে সেখানকার লোডটা 750-এ কম হবে, তার সম্ভাবনা কত? তাহলে আমরা যদি এভাবে ডিফাইন করি যে আমি আমি বললাম যে লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল that denote um, the load on the bridge deck, ঠিক আছে, ডেক। তাহলে সেক্ষেত্রে আমি যদি ব্রিজের লোডটাকে আমি যদি বলি এক্স, তাহলে আমি যদি চাই যে এই র্যান্ডমলি একটা সেকশন সিলেক্ট করলে, ঠিক আছে, ওই ব্রিজের ওই ডেকটার লোড হবে 750-এ কম, তাহলে এটা নোটেশনালি কি বলা যায়, যে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 750। তোমরা কি এটা বুঝতেছো? মানে কারো কি বুঝতে জি অসুবিধা স্যার। হচ্ছে? তাহলে এটা না যদি স্যার, হয়, বুঝতেছি। এখন আমরা কি করবো, এটাকে আমরা জেড এ রূপান্তর করব। তো আমরা বলেছি জেড এর রূপান্তর কিভাবে করব, মিন বিয়োগ করব। এটা মিন কত, 800, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করব 50, লেস দেন 750 মাইনাস 800 নিচে 50। তাহলে এটা কত, আমার এইটা হয়ে গেল জেড, মানে এইটা হয়ে গেল আমার জেড এর রূপান্তর হয়ে গেল, এক্সট্রা জেড হয়ে গেল। আর এই পাশে কত হবে, -1, তাই না? তাহলে জেড এর ভ্যালু -1, তার যদি মানটা আমি টেবিল থেকে নেই, তাহলে সেটাই হবে আমার অ্যান্সার। স্যার জেড লেস দেন -1 এটা কিভাবে আসছে একটু আরেকবার বলবেন? আচ্ছা,
প্রথম লাইনটা বুঝতে পেরেছো? জি স্যার। এইটা তো বুঝতে পেরেছো তাই না? হ্যাঁ। আমরা কি করেছি যে আমি মিনটা বিয়োগ করেছি, মিন কত 800, আর সিগমা দিয়ে ভাগ করেছি 50। তাহলে এইটা হয়ে গেল কি আমার জেড, এটাকে আমি জেড লিখলাম, আচ্ছা এই আচ্ছা স্যার, বুঝতে পারছি। লেস দেন লিখলাম। তাহলে 750 থেকে 800 বিয়োগ করলে কত? 50, -50। তাহলে -50কে 50 দিয়ে ভাগ করলে -1। দেখো এটা হচ্ছে আমার মাইনাসের জন্য। তাহলে এখানে বলো যে প্রবাবিলিটি কত হবে? জেড এ বলো -1 কোথায় আছে? দেখো আমার এই যে মানটা, এটা কি আমার যখন জেড এ বলো -1, যদি জেড এ বলো -1.14 হতো, তাহলে কোনটা হতো? -1.14। তাহলে কি স্যার আমি বলেছি0.149 2 হবে স্যার? 1.14 তাই না? হ্যাঁ বলো কত? স্যার এই যে 0.1492 না? আচ্ছা তাহলে দেখি, 0.14 হতো, তাহলে আচ্ছা, 1 যদি আর এর যদি উপরে এটা হবে। যদি এইটা হতো 1.04 শুধু, তাহলে কত তাহলে হতো? 0. এইটা তাই না? 0, 1, 2, 3, 4, এইটা হ্যাঁ 1492। আর যদি 1.14 হতো তাহলে এইটা 0.1271। স্যার মাঝামাঝি কিছু কি কখনো থাকতে পারে না? শোনো, যদি মাঝামাঝি থাকে, মনে করো একটা ভ্যালু আসলো, যেমন যদি আমি এইটাই যদি বলি, মনে করো সাপোজ এইটা কত, এই ভ্যালুটা হচ্ছে আমার -3 পয়েন্ট, বলো 3 এর জন্য তাই না? আর পরেরটা কত? জি, 3.33। তাহলে এখন যদি এমন একটা ভ্যালু আসে যে যেটাকে এই দুইটার মাঝখানে পড়ে, তাহলে কি করবা? এই দুইটা প্রবাবিলিটি অ্যাভারেজ করে দিবা। আর সাধারণত আমরা তো স্যার। নাম্বার পাবো, মানে ফ্র্যাকশন পাবো। এই ফ্র্যাকশনটাকে তুমি যদি মানে 2 ডিজিটে নিয়ে আসো, রাউন্ড করে, রাউন্ড আপ করে, বা রাউন্ড ডাউন করে, তাহলে কি হবে? অটোমেটিক এই কোনো না কোনোর সাথে অবশ্যই ম্যাচ হবে। তাহলে আমরা এটা সবাই বুঝতে পেরেছি। তাহলে অ্যান্সারটা হবে 0.1587। এরপরে সেকেন্ড অ্যান্সার কি হবে বলো? আমরা কি চাই? যে প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালু কত হবে? 725 থেকে 775। স্যার তাহলে আমরা, টেবিল থেকে যে মানটা পাবো স্যার ওইটা কি জেড এর মান? না না, টেবিলের মাঝখানে যে মানটা, এটা প্রবাবিলিটি। আমাদের বললাম প্রবাবিলিটি মান। 1587, এটাই হচ্ছে আমার অ্যান্সার, প্রবাবিলিটি। যে টেবিলের মাঝখানে ভ্যালুগুলো সব প্রবাবিলিটি। আর আমরা যে প্রথম যে কলামটা, আমি বলতে চাচ্ছি যে তোমার এই যে প্রথম যে কলামটা, এইটা, এই যে এইটা, এইটা মিন করে তোমার জি জেড স্যার। এর মান। জি স্যার। তাহলে এইটা আমরা কিভাবে করবো? যদি আমি একটা ডিস্ট্রিবিউশন এভাবে চিন্তা করি, এটা মিন কত 800, তাহলে কত তোমার 725 থেকে 775। তো এখানে 725, এখানে 775 তাই না? তাহলে আমরা কি এই এরিয়াটা চাই না, মাঝখানের এরিয়াটা, এই এরিয়াটা চাই তাই না? তাহলে আমরা তো এভাবে চিন্তা করি, যদি এখান থেকে ইন্টিগ্রেট করি -ইনফিনিটি থেকে, তাহলে এখান থেকে যদি এই পুরোটা বের করি, বের করে আমি যদি সেখান থেকে যদি এতটুকু বিয়োগ দিয়ে দিই, তাহলে কি থাকবে? মানে বলতে চাচ্ছি, তুমি যদি সাপোজ এখান থেকে এতটুকু বের করো, আর সেখান থেকে তুমি যদি এতটুকু বিয়োগ করে দাও, তাহলে কি হবে? এই এরিয়াটা পাওয়া যাবে না? তো আমরা এভাবে লিখবো তাহলে, এরকম যদি থাকে রেঞ্জ আকারে, তাহলে আগে আগে বড়টা লিখবো, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 775
মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 725। ঠিক আছে, তাহলে ঠিক আগের মতো করে আমরা কি করব, এইটার মানটা বের করব, এইটার মানটা বের করব, দুইটা মান বের করে বিয়োগ করে দেব। তাহলে জাস্ট আগের মতো করে আমি কি করব, মিন, মানে এটাকে জেডে রূপান্তর করব, মানে মিন বিয়োগ করব, স্ট্যান্ডার্ড দিয়ে ভাগ করব। তাহলে এটাকে পারা যাবে? মানে আমরা কি বাকি অংশ পারবো? জি স্যার। ওকে, আমি যদি এখানে তোমাকে বলতাম যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট গ্রেটার দেন গ্রেটার দেন 830, তাহলে এটা কিভাবে করতে? তাহলে এটা মিন করে যে আমরা বলতে চাচ্ছি যে বের করতে চাই প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 830। তাহলে আমরা থিওরি থেকে জেনেছি যে আমরা যদি টেবিলে ভ্যালু ইউজ করতে চাই, তাহলে টেবিলে ভ্যালু ক্ষেত্রে এই গ্রেটার দেন ইন্টিগ্রেশন করা নেই। তাহলে আমরা কি করবো, এক থেকে এটা আমরা বিয়োগ করে নিব, এক্স লেস দেন 830। তারপরে আমরা আগের নিয়ম ফলো করে আমরা এই মানটা বের করব, বের করে তারপর এখানে বসাবো, তারপর এক থেকে বিয়োগ করলে যা পাবো সেটাই অ্যান্সার। কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার আপনার পার্টের ম্যাথ গুলো আমরা কোথা থেকে প্র্যাকটিস করবো, মানে এইচকে দেশের বই থেকে? আমি তাদের একটা প্র্যাকটিস শিট দিয়ে দেবো, ঠিক আছে, প্র্যাকটিস প্রবলেম দিব, ওগুলো সলভ করবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা স্যার। তো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি। স্যার অন্য টপিক থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি দুই টাইপের কংক্রিটের যদি স্ট্রেংথ দেয়া থাকে, তাইলে মানে বলছে কোনটা প্রিফার করব আমরা, তাহলে ওইটা কিভাবে বের করবো? এটা এভারেজ করে বের করব? এটা ডিপেন্ড করবে, যদি তোমার কোশ্চেনে যদি তোমাকে বলা থাকে যে তুমি যে কোনো একটা মেজার বের করো, তারপরে তার রেসপেক্টে তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি অ্যাভারেজ বের করতে পারো। যে তুমি দুইটার টাইপের কনক্রিটের অ্যাভারেজ বের করলা, যার অ্যাভারেজ ভালো তাকে বললা তার পারফরমেন্স ভালো বা সেটা বেটার। ওকে, এখন যদি তোমাকে বলা হয় যে কোশ্চেনে আমার এরকম বলা যেতে পারে যে তুমি একটা মেজার না, তুমি একাধিক মেজার বের করো, তাহলে কি করবে? স্যার যদি কিছু বলা না থাকে? না, যদি কিছুই বলা না থাকে তাহলে তো একটা মেজার বের করবা, তাহলে অ্যাভারেজ করলাম। যদি একাধিক মেজার বলা থাকে যে ফাইন টু মেজার, ঠিক আছে, তাহলে কি হয়, তুমি মিন বের করলা, মিডিয়ান বের করলা, মানে কনক্রিট টাইপ ওয়ান এর মিন বের করলা, মিডিয়ান বের করলা, আবার কনক্রিট টাইপ টু এর মিডিয়ান বের করলা, মিন বের করলা, তারপরে মিনের রেসপেক্টে একটা ডিসিশন দিলা, মিডিয়ানের রেসপেক্টে তুমি একটা ডিসিশন দিলা যে মিনের রেসপেক্টে এরা ভালো, আর মিডিয়ানের রেসপেক্টে হয়তো এ ভালো। ফলে আমরা মিন মিডিয়ান দুইটা রেসপেক্টে কি যে কোনো একটা ভালো হতে পারে। জি স্যার। আর কোনো কোশ্চেন?